এর আগে 3 বার নির্বাচিত হয়েছেন, 2008-এ, 2014-তে, 2018-তে, কিন্তু 2024-এর নির্বাচনে হেরে গিয়ে, এবং আমাদের দর্শকরা সকলেই জানেন, তারপর আমি একবার একটু মনে করি দিয়ে নৌকা মার্কা নিয়ে হেরে গিয়ে, এবং আওয়ামী লীগ যে কয়েকটি আসন, মাত্রই 2টি আসনে আসলে তাদের প্রার্থী দেয়নি, শরিকদের মধ্যে থেকে প্রার্থী দিয়েছিল, তার মধ্যে আপনার আসনে একটি, এবং সেই আসনে আপনি হেরে গিয়ে আপনি পরিকল্পিত ভোট কারচুপি আর প্রশাসনের নিষ্ক্রিয়তার কথা বলেছেন। আমাদের প্রথম প্রশ্ন, আপনার সঙ্গে এমন হওয়ার কারণ কি? নাই, তাহলে আওয়ামী লীগ সেই সিদ্ধান্ত আমাদের জানাবে। তবে নির্বাচনের পরে, নির্বাচনের আগে 3 মাস একসঙ্গে নির্বাচন করার প্রয়োজনীয়তা আমরা মনে করেছি, ওনারাও মনে করেছেন, এবং শেখ হাসিনার নেতৃত্বে সভায় উনি একসঙ্গে নির্বাচনের করার কথাটা পুনর্ব্যক্ত করেছেন। সুতরাং উনি যদি মনে করতেন যে আওয়ামী লীগ একাই যথেষ্ট 16.5 আনা, তাহলে জাসদের হাতে এমন কোনো শক্তি নাই বা ওয়ার্কার্স পার্টির কাছে এমন কোনো অস্ত্র ছিল না যেটা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বাধ্য করা যায়। সুতরাং উনি ওনার স্বইচ্ছায় উনি আমন্ত্রণ জানিয়েছে যে আমরা একসঙ্গে ভোট করব, এমনকি আপনি আমাদের প্রতীকটাও ব্যবহার করেন নির্বাচনটাকে মানে যাতে কাজে লাগাতে পারে। আমি সেখানে বলি একটা কথা, বলে নি যে আওয়ামী লীগ জাসদের যে ঐক্য, সুতরাং এখন এই 24 সালের নির্বাচনের পরে আওয়ামী লীগ, আমরা শেখ হাসিনার সঙ্গে কথা যোগাযোগ করেছি, উনি ঈদের পরে আমাদের সঙ্গে বসবেন। উনি যদি মনে করেন যে রাজনৈতিক কোনো প্রয়োজন নাই, তাহলে শরিক দলরা সিদ্ধান্ত নেবেন কি করবেন। আমি বারবার বলেছি যে যে রাজনৈতিক কারণে ঐক্য করেছি, সেই ঐক্যটার ভিতরে 2টো জিনিস আছে। একটা হচ্ছে কিছু রাজনৈতিক লক্ষ্য অর্জন করা, আরেকটা হচ্ছে সেই লক্ষ্য অর্জন করতে গেলে ক্ষমতায় থাকা এবং ক্ষমতার বাইরে বিএনপি জামাত চক্রকে রাখা। এই 3টা জিনিস, এই 3টা জিনিসের ভিতরে আমি বলেছি যে আওয়ামী লীগ একা 16 আনা নাই, সুতরাং তাকে 1 আনা 2 আনা তাকে নিতে হচ্ছে। 1 আনা 2 আনা যোগ হলে তাহলে 16 আনা হলে ক্ষমতাটাও পায়, আমার রাজনৈতিক লক্ষ্যটাও কিছুটা আংশিক সফল হয়। এবং এখানে ছোট বড় করা হয়নি। আমি আওয়ামী লীগকে সম্মান করেই বলেছি। আওয়ামী লীগের নেতারা রাগ করেছেন যে আমি এই কথাটা কেন বললাম, এটাই বাস্তবতা জীবনের। ঠিক একই বাস্তবতা বিএনপির জন্য। বিএনপি 91 সালে ভোটে 16 আনা ছিল না, জামাতকে সাথে নেওয়ার পরে 16 আনা হয়ে সরকার গঠন। 1 সালে তো একেবারে প্রকাশ্য ঐক্য করে তাকে ক্ষমতায় যেতে হয়েছে, এবং এখন ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের সঙ্গে ঐক্য করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। ইনু ভাই, আপনি যেগুলি কথা বললেন, যে আমরা জানি যে 2004 সালে আপনারা যখন 14 দল করেছিলেন, 14 দলের সাথে যখন আওয়ামী লীগের সাথে যখন আপনারা চুক্তি করেছিলেন, সেই চুক্তির মধ্যে উদার, মধ্যপন্থা, গণতন্ত্রকামী, ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশের মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণে বেশ কিছু কথা, যেগুলি আপনি আবার পরে সংসদে বিভিন্নভাবে বিভিন্ন বলতে চেয়েছেন, তার অনেক কিছু আওয়ামী লীগ করেছে কিনা সেই প্রশ্ন আপনি আপনার নিজের কাছেই রাখবেন। অনেক অমিল আছে, কিন্তু আমরা ধর্মনিরপেক্ষতাবাদী শক্তি অর্থাৎ আওয়ামী লীগ জাসদ, এদেরকে ক্ষমতার বাইরে রাখার জন্য আমি বিএনপির সঙ্গে হাত মিলাইছি। এটা হচ্ছে মতিউর রহমান নিজামীর কথা। জ্যোতি বসু পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী ছিলেন। যখন বিজেপির উত্থান হলো, তখন বিজেপির বিরুদ্ধে যে ঐক্যের প্রশ্ন যখন আসলো কংগ্রেসের সঙ্গে, তখন প্রশ্ন করেছিল যে কংগ্রেসের বিরুদ্ধে তো সারা দুনিয়া সারা জীবন ধরে লড়াই করলেন, সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলাচ্ছেন আপনি। উনি বলেছিলেন ইংরেজিতে, বোথ আর রটেন ফোর্সেস, বিজেপি আর কংগ্রেস, বাট ভারতের অখণ্ডতা রক্ষা করতে হলে সাম্প্রদায়িকতাকে দূরে রাখতে হবে। সুতরাং ভারতের অখণ্ডতা বাঁচাতে হলে অসাম্প্রদায়িক রাজনীতিকে সামনে রাখতে হবে। সেই জন্য আমি কংগ্রেসের সঙ্গে হাত মিলালাম, কংগ্রেসের সঙ্গে। আমি ওই জামাতের কথা সূত্র ধরে বলবো যে জাসদ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে বিএনপি, জামাত, রাজাকার, জঙ্গি চক্রকে ক্ষমতার বাইরে রাখতে। 2, 75-এর পরে যে সংবিধান এবং রাজনীতি সংস্কৃতিতে যে সাম্প্রদায়িকতার পদচিহ্ন, ছাপ, পদক্ষেপ সংযোজিত হয়েছে, তা থেকে বাংলাদেশকে মুক্ত করা, সেই লক্ষ্যে আমরা এই 15 বছরে 15তম সংশোধনীর মধ্য দিয়ে সফল হয়েছি। সংবিধানের অনেক ধারা
যেগুলো সামরিক শাসনে অন্তর্ভুক্ত হয়েছিল সেগুলোকে বাতিল করতে এবং চালনীতিতে প্রত্যাবর্তন করতে, যুদ্ধ অপরাধীদের বিচার সম্পন্ন করতে আমি আরো লিস্ট দিতে পারি। জি, আমি একটা সরাসরি, আপনি আমার মানে অস্থিরতা ক্ষমা করবেন, আমি একটা সরাসরি প্রশ্ন করি, আপনার কাছে কি আওয়ামী লীগকে একটা গণতান্ত্রিক দল বলে মনে হয়? আওয়ামী লীগের চরিত্রটাকে কি এখন আমরা, যেটি আপনারা দাবি করেন মধ্যপন্থী, ধর্মনিরপেক্ষ, উদার গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র, এরকম আমরা বলতে পারি? আমি কি এই কথা বলতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র তার যেরকম ভাবে আপনারা আমাদেরকে বলেছেন সেই প্র্যাকটিসটা বাংলাদেশে হচ্ছে? তাহলে আমরা কি পাইলাম আসলে? মানে সুকুমার রায়ের মতো বলতে পারি যে হাতের হলো পেন্সিল? শোনেন, আওয়ামী লীগ হচ্ছে তৃণমূল থেকে, আওয়ামী লীগের জন্মটা মাটির থেকে, তৃণমূল থেকে, এবং একটা গণতান্ত্রিক মূল্যবোধের উপরে, বাঙালি জাতীয়তার মূল্যবোধের উপরে, অসাম্প্রদায়িকতার ধারণার উপরে ভিত্তি করে তিনটা জিনিস। পরবর্তীতে শোষণ মুক্তি এবং সমাজতন্ত্রটা অন্তর্ভুক্ত হয়। আওয়ামী লীগ সেই তৃণমূলের সংগঠন, কিন্তু তৃণমূলের সংগঠন, সুতরাং নীতিগতভাবে তারা গণতান্ত্রিক। তবে মধ্যপন্থার দলের যে সমস্যা দেখা দেয়, ক্ষমতায় গেলে এবং সীমাবদ্ধতার কারণে অনেক রকম অগণতান্ত্রিক আচরণ করে। সেটা ভারতেও করেছে, বাংলাদেশেও করেছে, অন্য পৃথিবীর অনেক দেশে করেছে। এটা হচ্ছে বিচ্যুতি। কিন্তু আওয়ামী লীগকে এখন আমি মধ্যপন্থার দলই মনে করি এবং গণতান্ত্রিক মূল্যবোধ তার ঘোষণাকে আমি এখনো মেনে নিয়ে তার সঙ্গে কাজ করছি। বাকিটা যে বিচ্যুতি, সেটা নিয়ে আমার ঐক্যের ভিতরে সংগ্রাম করতে হচ্ছে, সংগ্রাম করবো না। কিন্তু বিএনপি আপনার কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগের জায়গা থেকে তো আওয়ামী লীগ ঠিকই আছে, আওয়ামী লীগ একটা ক্ষমতা নির্ভর, মানে আপনি তৃণমূল থেকে উঠে আসার বলেন, যাই বলেন, আওয়ামী লীগের একটা ক্ষমতা রাজনীতি সারাদিন করেছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগের আজকের এই অবস্থানের কারণ হচ্ছে জাসদ, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টির মতো দলগুলি যারা আওয়ামী লীগকে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে এই জায়গায় এনেছে, কিন্তু নিজেদের কোনো কথা শুনতে পারেনি, বরং তারা যে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, তারা যে বিভিন্ন সময় বিভিন্ন নিজেদের কথাগুলি বলবে, সেটাও তারা করতে পারেনি। তারা একদম আওয়ামী লীগের ভিতরে ঢুকে একটা দুর্বলতর আওয়ামী লীগ হয়েছে। আপনার এরকম মনে হয় না? না, এরকম মনে হয় না, কারণ আপনি একটা দিকই দেখছেন, কিন্তু দীর্ঘ 15 বছরে যে অর্থনীতির পরিবর্তনটা ঘটেছে, বিদেশ নির্ভরতার থেকে স্বাবলম্বিতা, সেখানে আপনি শেখ হাসিনাকে দুটা পয়েন্ট দিবেন না? আমি এই যে নীতির পরিবর্তনটা, এই যে বিদেশ নির্ভরতার থেকে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, বিশ্ব ব্যাংকের কাছে ইজারা দেওয়া অর্থনীতিটাকে বের করে এনেছে মুহিত ভাই এবং শেখ হাসিনা, এটা কি মনে করেন যে এটা 14 দলের একটা আমাদের কিছুটাই ভূমিকা নেই? এই যে নারীর ক্ষমতায়ন, এই যে শিশু মৃত্যু হার কমানো, এই যে মাতৃমৃত্যু হার কমানো, এই যে বালক বালিকার শিক্ষা SSC পর্যন্ত সমান করে নিয়ে আসা, এগুলো কিছুই নাই। আপনি যদি এই ক্রেডিটটা নেন, মানে আপনি নেন, আমি বলছি যে এটা আমরা সরি, শেখ হাসিনা এবং আপনি নেন, তাইলে যে আমাদের উপরে যে ঋণের বোঝা, আমাদের যে সামনে যে বিভিন্ন দুর্নীতির কারণে, সিন্ডিকেটগুলির কারণে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, বেকারত্ব বাড়ার ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় দুর্নীতি, অসহিষ্ণুতা বাড়ার ক্ষেত্রে, তার দায় কি আপনারা নিবেন? শেখ হাসিনাকে দিবেন? আমি বলি না, আমি দেখেন, সরকারের ভালোর দায় মন্দের দায় দুটো নিচ্ছি আমি, কিন্তু আমি যে আপনি বললেন যে এখানে সমৃদ্ধির হাত ধরে দুর্নীতি বেড়েছে, কিন্তু আপনি যে ঋণের বোঝা বলছেন, এটা একটা সমৃদ্ধশালী অর্থনীতির জন্য এই ঋণের বোঝা কিছু না, এটা ম্যানেজেবল। এটা নিয়ে দুশ্চিন্তার যারা যে অর্থনীতিবিদের সঙ্গে আপনি কথা বলেন, এটা বাস্তববাদী হই। আমি যদি ঋণ খেয়ে ঘি না খাই, ঋণ করে ঘি না খাই, ঋণ করে যদি রাস্তা পদ্মা সেতু বানাই, তাহলে তো আমি এটা শোধ দিতে পারবো, দুদিন পরে শোধ দিতে পারবো। আমি তো প্রবৃদ্ধি করছি, 8% প্রবৃদ্ধি করেছি, করোনার কারণে একটু পিছিয়ে গেছি। তবে আমি মনে করি যে অর্থনীতির যে বিশৃঙ্খলা, এই যে দুর্নীতির সিন্ডিকেট এবং দ্রব্যমূল্যের যে নিত্যপণ্যের বাজারের অস্থিরতা, এই জায়গাটা যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট, এই দুর্নীতির সিন্ডিকেটের বিশৃঙ্খলার থেকে বের করে আনাটা একটা চ্যালেঞ্জ এই 5 বছর। আমি মনে করি যেটা বের করে আনা সম্ভব, আমি মনে করি, এবং আবার অর্থনীতি 8%-এর উপরে প্রবৃদ্ধি চালু হয়ে যাবে। আপনি এটা বলছেন, কিন্তু আমরা দর্শকদের শোনাতে চাই, আপনি এইটিও বলেছিলেন যে এইটি আপনাকে একটু শোনাতে চাই, সেটি হচ্ছে নির্বাচনের পর নিম্নবিত্ত মধ্যবিত্তের জীবনে আর স্বস্তি আসেনি, তাদের পেটের জ্বালার যন্ত্রণা বেড়েছে,
তেল, নুন, পেঁয়াজ, চিনি, আদা, রসুন, মরিচ পুরোটাই আপনাকে উদ্ধৃত করছি, যেটাতে হাত দেয় হাত পুড়ে যাচ্ছে, সকালে এক দাম বিকেলে আরেক দাম, এটা তো অর্থনীতি না, এটা গরিব মধ্যবিত্ত মানুষদের জন্য জীবনের স্বস্তি আসেনি। আপনি আরো বলছেন মন্ত্রীরা চিৎকার করছেন সিন্ডিকেটের বিরুদ্ধে, কিন্তু দাম কমছে না, বেড়েই চলছে। তাহলে ব্যর্থকে প্রশ্ন ব্যর্থ, কেন তারা কথা শুনছে না? এটা কি সিস্টেমের দোষ নাকি মুক্তবাজার অর্থনীতির দোষ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনার এই কথা কি মানে একই লাইনে আছে? মানে আপনি যেটা বলছেন, আমি এখনো তো বলছি যে এই যে উন্নয়নের যে ট্রেন চালু হয়েছে, তার হাত ধরে উন্নয়নের ট্রেনের ভিতরে ঘর কাটা ইঁদুর, সেই দুর্নীতি সিন্ডিকেটটা প্রবেশ করেছে। এখন নিত্যপণ্যের এই বাজারটা যে সিন্ডিকেট অস্থির করে রেখেছে, এই বাজারটাকে আমি আবার স্থিতিশীল করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া দরকার। আমি মনে করি এর ব্যর্থতা মন্ত্রী পরিষদের সদস্যদের, আমি মনে করি এর ব্যর্থতা সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এখনো সময় আছে। না না, এটা খুব ইন্টারেস্টিং। মন্ত্রী পরিষদের সদস্য প্রধানমন্ত্রী বাদে এখন যে বাণিজ্য মন্ত্রী আছে, এখানে খাদ্যমন্ত্রী আছেন, শিল্পমন্ত্রী আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যারা এই সিন্ডিকেট দমন করবেন। এখন পুলিশের চাঁদাবাজি হচ্ছে, উত্তরবঙ্গের থেকে একটা ট্রাক আসতে ৬,০০০ টাকা চাঁদা নেয়, তাহলে এই চাঁদা ঠেকানোর দায়িত্ব কার? পুলিশের। ঠিক আছে, আমি মনে করি যে আমাদের অতীতের অনেক সরকারের চাইতে শেখ হাসিনা আর সরকার কানে শোনেন বেশি এবং প্রতিকার করতে পারেন উনি। অতীতের সরকারের চেয়ে বেশি পারে। অনেক অতীতের সরকার, আমার ৭২ সালের ৭৫ পর্যন্ত বাদ দেন, ৭৫-এর পরে যে সরকারগুলো নির্বাচিত সামরিক সরকার দেখেছি, সেই তুলনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে দেখেছি এবং বাইরের থেকেও দেখেছি, এখনো দেখছি। উনি কিন্তু মানে সমালোচনা শুনতে পারেন, মানুষের আহাজারি শুনতে পারেন এবং প্রতিকার করার চেষ্টা করেন। উনি চেষ্টা করেন। কই ইনু ভাই, আমরা তো নগদে দেখলাম এই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছেন, আপনি একটা বিষয়ে উনাকে কি একটা সাজেশন দিতেছিলেন, তখন উনি সবার সামনে ক্যামেরায় আপনাকে বললেন, আমার কি গণতন্ত্র জাসদের কাছ থেকে শিখতে হবে। উনি কোথায়? উনি ঠাট্টা করেছেন, আমরা বন্ধুত্ব সম্পর্ক তো। ঠিক আছে, আমি 14 সালের সেই ভয়াবহ আগুন সন্ত্রাসের ভিতরে নির্বাচনের ব্যাপারে সেটা আমরা দুজনে ঠাট্টা মস্করা করছিলাম, গণমাধ্যমে গিয়েছে, এটাতে লজ্জার কিছু নেই। ওকে, আমি আপনাকে নিয়ে আমার আসলে শেষ প্রশ্নটা করতে চাই, আর যদি একটু সুযোগ থাকে দর্শকদেরও দুই একটা প্রশ্ন হয়তো এর মধ্যে আসবে। সেটি হচ্ছে যে ইনু ভাই, আপনি ৭১-৭২-এর কথা বলছিলেন যে মোটামুটি ভাবে আমি বলতে পারি যে আপনার ৫৩-৫৪ বছরের গনগনে রাজনৈতিক ক্যারিয়ার। আপনি কি যদি হাইন্ডসাইট আপনাকে দেখেন, নিজেকে বিবেচনা করেন, আপনি জনাব হাসানুল হক, আপনি আজকে যে জায়গায় আছেন, যে অবস্থানে আছেন, সেই অবস্থানটা কি আপনার ঠিক জায়গা মনে করেন? আপনার কি অন্য অবস্থানে থাকার কথা ছিল? আজকে থেকে ৫ বছর পরে আপনি বা ১০ বছর পরে আপনি আপনাকে বা জাসদকে কোথায় দেখেন আসলে? দেখুন, জাসদ এবং আমি আমার সব নীতি এবং কাজগুলোকে যদি আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী করতে পারতাম, তাহলে বাংলাদেশের এই দুরবস্থা হতো না। যেহেতু আমি সেই দিকে সব কাজ ভালোভাবে করতে পারিনি, অনেক ব্যর্থতা আছে, আমি এককভাবে ক্ষমতা নিতে পারিনি, আমি শরিকানার ভিতরে ক্ষমতার চর্চা করছি, সেখানে ঐক্যের ভিতরে ক্ষমতার চর্চা করছি এবং বিশ্ব পরিস্থিতি বদলে গেছে, সেই দিক থেকে আমার সেই লক্ষ্য অনুযায়ী অনেক কিছু অর্জন হয়নি। তবে আমি হতাশ নই, হাল ছেড়ে দিইনি। তবে আমার শেষ ইচ্ছাটা হচ্ছে যে আমি যে কদিন বাঁচি আর কি, সেখানে বাংলাদেশকে এই যে সমৃদ্ধির ভিতরে বৈষম্য, যেটা এই বৈষম্যটা কমায় আনা, আর এই অর্থনীতির যে বিশৃঙ্খলা, দুর্নীতির সিন্ডিকেট, দ্রব্যমূল্যের সিন্ডিকেট, এই সিন্ডিকেট মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত একটা অর্থনীতির শৃঙ্খলা ফেরত আনা। আর রাজনীতির ভিতরে হচ্ছে যে মহাবিভক্তি, ৭১ যুদ্ধকে কেন্দ্র করে রাজাকার মুক্তিযোদ্ধা, এই মহাবিভক্তি বাংলাদেশকে যে কুরে করে খাচ্ছে এবং সংঘাতের রাজনীতিকে অব্যাহত রেখেছে, এই সংঘাতের রাজনীতি থেকে বাংলাদেশকে বের করে আনার একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশকে যদি সামনের দিকে যেতেই হয়, তাহলে সুশাসনের বিকল্প নাই। সুতরাং দলবাজি, ক্ষমতাবাজি, এটা এখান থেকে বেরোতেই হবে আমাকে। আমি মনে করি যে সমাজতন্ত্রের ঝান্ডা হাতে করে আমি সুশাসনের একটা শক্ত পাটাতন তৈরি করার জন্য বৈষম্য মুক্তের একটা অর্থনীতি এবং শৃঙ্খলার অর্থনীতি ফেরত আনা,
এবং সেটা করতে গেলে সমাজতন্ত্রের চশমা দিয়েই অর্থনীতির একটু পুনর্গঠন করতে হবে, এর বাইরে কিছু নেই। আমার চট করে একটি প্রশ্ন, আপনি সমৃদ্ধির মধ্যে বৈষম্য দেখতে চান, আপনি একটি বৈষম্যহীন অর্থনীতি দেখতে চান, আপনি একটি দুর্নীতিমুক্ত সমাজ দেখতে চান, আপনি একটি মহাবিভক্ত যে রাজনৈতিক ধারা সেটি থেকে আপনি বাইরে যান এবং সুশাসন ক্ষমতা ও দলবাজি মুক্ত একটি রাজনীতি এবং সমাজতান্ত্রিক পরিবেশ দেখতে চান। আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের ক্ষমতায় থাকলে এটি সম্ভব? এর মধ্যে চারটির মধ্যে কোনটি সম্ভব? মানে বা এই সবকিছুই, যেহেতু আমি 15 বছর কিছু অসম্ভব জিনিস সম্ভব হতে দেখেছি শেখ হাসিনার নেতৃত্বে, সুতরাং আমি মনে করি এখনো মানে এই মুহূর্তে বিএনপি জামাত চক্রের মানে কোনো বিকল্প না। সুতরাং এই মুহূর্তে একমাত্র বিকল্প আছে আওয়ামী লীগ, স্বাধীনতার সপক্ষের। সুতরাং মহাবিভক্তির অবসানের জন্য আওয়ামী লীগ লাগবে। বাকি যে বিচ্যুতিগুলো হচ্ছে সেখানে ঐক্যের ভিতরে থাকলে ভালো। আর আওয়ামী লীগ যদি ঐক্যে না থাকে, লড়াইটা একলাই চালাবো আমি, কোনো অসুবিধা নেই। আওয়ামী লীগ ঐক্যে না থাকলে আপনি একলাই লড়াই চালাবেন। আমাদের শেষ প্রশ্ন, এইটি আসলে দর্শকদের প্রশ্ন। দর্শকরা আপনাকে এই প্রশ্নটি অনেকবার করেছেন। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমিও আপনাকে এই প্রশ্ন আগে করেছি, আবারও এই প্রশ্ন করছি। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আপনি ট্যাঙ্কের উপর নেচেছিলেন, এই মর্মে অনেকেই দাবি করে থাকেন। একটি ছবিও আমরা দেখে থাকি। এইটি নিয়ে আপনার আসলে বক্তব্য কি? আপনি কেন এত খুশি হয়েছিলেন? এখন কেন আপনি আওয়ামী লীগের রাজনীতির সাথে? 75 সালে বঙ্গবন্ধু যেদিন নিহত হয়েছিলেন, ঢাকা শহরে আমি ছিলাম আত্মগোপনে, এবং 75 সালে কোন পত্রিকার পরের দিন 16ই আগস্টের কোনো জায়গায় কোনো জনগণের উল্লাস কোনো জায়গায় ছিল না, পুরা মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। সুতরাং এই ছবিটা একটা ফেক ছবি, একটা ভুয়া ছবি। এবং বাঁশের কেল্লা নামক জামাতি একটা ব্লগ আছে, তারা এই ছবিটা করে একটা প্যান্ট শার্ট একটা ছেলেকে গোল চিহ্ন দিয়ে আমার নাম দিয়ে চালনা করেছে। এই জিনিসটা আমি যখন 90-এর এই যে 8 সালের আগে 4 সাল থেকে যে তীব্র জামাত সাম্প্রদায়িক জঙ্গিবাদ বিরোধী অবস্থান গ্রহণ করলাম, তখন তারা আমাকে ঘায়েল করার জন্য এই অপপ্রচারটা চালাইছে। আমি কেন বাংলাদেশের কোন নাগরিক ঢাকা শহরে সেদিন নাচেনি, উল্লাস করেনি, মিছিল করেনি, ট্যাঙ্কের উপরে নাচা তো দূরে থাক। এটা আমার কথা না, আপনারা মিলিয়ে দেখেন 76-75 সালের 16ই আগস্টের পত্রিকাগুলো দেখে। সুতরাং এইটা মিথ্যাচার। আমি বরঞ্চ আত্মগোপন থেকে বেরিয়ে এসে 16 তারিখ 17 তারিখে ইউপিপি অর্থাৎ বেনন ভাইয়ের পার্টি এবং জাগময়ী সিরাজুল হোসেন খান সাহেবের বামপন্থী পার্টির সঙ্গে ঐক্য ছিল, আমরা বসে কিভাবে মানে মুস্তাক সরকারকে মোকাবেলা করা যায় তার পরিকল্পনা করেছি এবং তারপরে মিছিল বের করে দিয়েছি। সুতরাং যার জন্য 83 দিনের মুস্তাকের শাসনে আমার শতাধিক কর্মী মারা গেছেন, কিন্তু এইটা খুবই ইন্টারেস্টিং না যে মানে আপনারা জাসদের রাজনীতি তো মূলত বঙ্গবন্ধুর রাজনীতির বিরোধিতা করে, আওয়ামী লীগের রাজনীতির বিরোধিতা করেই আবর্তিত হলো। আপনারা মানে সেটাই তো স্বাভাবিক, মানে উনি মারা গেলে, উনি ক্ষমতা থেকে চলে গেলে আপনারা তো খুশি হওয়ার কথা। আপনাদের পুরো রাজনীতি ছিল তার বিপক্ষে। আমরা বিপ্লব চেয়েছিলাম, সমাজতন্ত্র চেয়েছিলাম, বঙ্গবন্ধুর অপঘাতে মৃত্যু চাইনি। আমরা রাজনৈতিক পরিবর্তন চেয়েছি।